দর্শক আমন্ত্রণ যমুনা নিউজে, আপনাদের সঙ্গে আছি আমি ছোয়া খন্দকার। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে রাজধানীর ভাসান থেকে শুরু হচ্ছে ঢাকা 17 আসনে বিএনপির নির্বাচনী জনসভা। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন এই আসনের বিএনপি প্রার্থী দলটির চেয়ারম্যান তারেক রহমান। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সমর্থনে আয়োজিত এই জনসভা ভাসান থেকে বিআরপি মাঠে অনুষ্ঠিত হবে। নির্বাচনী সমাবেশে অংশ নিতে দুপুর বিআরপি মাঠে আসতে শুরু করে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী সমর্থকরা। এছাড়াও আশপাশের এলাকার সমর্থকরা ছাড়াও উৎসুক সাধারণ মানুষও উপস্থিত হয়েছেন সমাবেশস্থলে। এর আগে শেষ হয় সমাবেশের প্রস্তুতি, নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। আয়োজকদের আশা, নতুন সময়ে সর্বস্তরের জনগণ স্বতঃস্ফূর্তভাবে হাজির হবেন জনসভায়। বৃহস্পতিবার 7 জুলাই সমাবেশ শেষে আজ ভোরে রাজধানীতে ফিরেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। দর্শক, ভাসান থেকে বিআরপি মাঠেই আছেন আমার সহকর্মী আরিফুর রহমান সবুজ, তার সঙ্গে যোগ দিয়ে বাকি আপডেটটা আপনাদের জানাতে চাই। সবুজ, শুনতে পাচ্ছেন নিশ্চয়ই? তারেক রহমান কি সভাস্থলে পৌঁছেছেন কিনা সেটি জানাবেন, এবং সেখানকার যারা উপস্থিত রয়েছেন তারা কি বলছেন। এখন পর্যন্ত তারেক রহমান এই জনসভার যে স্থল সেখানে এসে পৌঁছানো এবং জনসভাটি আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। এখানে যে স্থানীয় নেতাকর্মীরা, বিশেষ করে ভাসান টেক এবং এই সংসদীয় এলাকাটি যেহেতু গুলশান বনানী এবং ক্যান্টনমেন্ট এলাকা জুড়ে, এই স্থানীয় নেতাকর্মীরা এই মঞ্চে উঠেছেন এবং তারা বক্তব্য দিচ্ছেন। এবং এই যে নির্বাচনী প্রচারণা, তারেক রহমান এই এলাকার প্রার্থী এবং সেই কারণে এই এলাকার মানুষের যে উচ্ছ্বাস, অর্থাৎ দলীয় প্রধান আসছেন সেই কারণে যে উচ্ছ্বাসটি সেটি নয়, তিনি এই এলাকার প্রার্থী, সেই কারণে সাধারণ নেতাকর্মী যারা রয়েছেন, তৃণমূল নেতাকর্মী যারা রয়েছেন, তাদের পাশাপাশি যারা সাধারণ ভোটার রয়েছেন তাদের উচ্ছ্বাস চোখে পড়ার মতো। আমরা জুমার নামাজের পর থেকেই দেখছি জনসভা 6টায় শুরু হওয়ার কথা থাকলেও প্রায় 4 থেকে 5 ঘন্টা আগে এই এলাকায় মানুষজন যারা রয়েছেন, যারা স্থানীয় নেতাকর্মী রয়েছেন, তারা আসতে শুরু করেছেন। এবং এর মধ্যেই, অর্থাৎ আরও ঘন্টা দুয়েক আগে এখানকার যে মাঠটি রয়েছে, অর্থাৎ এটি ভাসান টেকের যে এলাকাটি, সেই এলাকাটি, অর্থাৎ এই যে আসনটি, এই আসনটির অন্যান্য এলাকার চেয়ে কিছুটা সুবিধা বঞ্চিত। সেই কারণে এই এলাকাটিতে মূলত বিএনপির যে প্রধান তার যে জনসভা এই জায়গাটিতে বেশি, সেখানে এই এলাকার মানুষের মধ্যে বেশি। এইখানে তারা জনসভা করছেন, প্রথম নির্বাচনী জনসভা তার এলাকায়, সেই হিসাবে মানুষজন আসলে বেশ খুশি। এবং তারা বলছেন যে বিগত সময়গুলোতে এই এলাকাটির যে উন্নয়ন হওয়ার কথা ছিল সেই উন্নয়ন হয়নি, যেহেতু দলীয় প্রধান তারেক রহমান এবং এর পাশাপাশি তিনি এই নির্বাচনী এলাকা থেকে নির্বাচন করছেন, তিনি নির্বাচিত হলে এই এলাকার যে কাঙ্ক্ষিত উন্নয়ন, সেই কাঙ্ক্ষিত উন্নয়ন আসলে হবে। এবং এই মধ্যেই, অর্থাৎ যেহেতু 6টার দিকে জনসভার সময় নির্দিষ্ট করা ছিল, হয়তো আমরা ধারণা করছি খুব অল্প সময়ের মধ্যেই তিনি এই জনসভার যে মঞ্চটি, সেই জনসভার মঞ্চটিতে এসে পৌঁছাবেন। এবং গতকালকে আমরা যেটা দেখেছিলাম, বিশেষ করে সিলেটের যে 7টি জেলা, সেই সিলেটের 7টি জেলায় তিনি সকাল থেকে পরদিন ভোর পর্যন্ত আসলে বিভিন্ন জায়গায় জনসমাবেশ করেছেন। এবং প্রত্যেকটি জনসভাতে আমরা দেখেছি তার যে তিনি বলেছিলেন, তিনি দেশে ফেরার পর যে বলেছেন আই হ্যাভ এ প্ল্যান, উই হ্যাভ এ প্ল্যান, দেশ পরিচালনার যে তার প্রতিশ্রুতি বা দেশের গড়ার যে প্রতিশ্রুতি তিনি এই জনসভাগুলোতে দিয়েছেন। এবং এখানে এই যে জনসভাটি, এই জনসভাটিতেও আমরা ধারণা করতে পারি সেই রকমই তার যে পরিকল্পনা, তিনি যদি বিএনপি যদি এই যে নির্বাচন 12 তারিখের যে নির্বাচন, সেই নির্বাচনে যদি জয়লাভ করে এবং সেইখানে যদি বিএনপি ক্ষমতায় যেতে পারে, তাহলে তার যে পরিকল্পনা, সেই পরিকল্পনাগুলো দিয়ে মূলত এই যে নেতাকর্মীরা, সাধারণ ভোটাররা তাদেরকে তার পরিকল্পনার কথা জানাচ্ছেন। এবং এই পরিকল্পনা তিনি কীভাবে বাস্তবায়ন করবেন, সেই প্রতিশ্রুতিও, সেটির বাস্তবায়ন প্রক্রিয়াও কিন্তু তিনি বিভিন্নভাবে তার যে রয়েছে সেই জনসভাটি দিচ্ছেন। এবং আজকের এই জনসভাটি বেশ গুরুত্বপূর্ণ, যেটি বলছিলাম যে তিনি সিলেটে কালকে তার জনসভাটি করেছেন, তারপরে দ্বিতীয় জনসভা মানুষের কাছে এটি করছেন। সেই হিসাবে এই এলাকার মানুষ
দর্শক, আমার সহকর্মী সবুজ আমার সঙ্গে যোগ দিয়েছিলেন ভাষান্টিক থেকে। উত্তরবঙ্গকে কৃষিভিত্তিক শিল্পের রাজধানী বানানোর প্রতিশ্রুতি দিয়ে দ্বিতীয় দিনের প্রচারণা চালাচ্ছেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেন, অনেকে কার্ডের প্রতিশ্রুতি দিচ্ছেন, তবে সেই কার্ডে মানুষের ভাগ্য পরিবর্তনের হবে কিনা সে ব্যাপারে সন্দেহ প্রকাশ করেন তিনি। জামায়াত আমির বলেন, আসন্ন নির্বাচনে কেউ ভোট ডাকাতি করতে আসলে তাদের সম্মিলিতভাবে রুখে দিতে হবে। বলেন, দেশের মানুষকে বিপদে ফেলে পালিয়ে যাবে না জামায়াতে ইসলামী। উত্তরাঞ্চল সফরের মধ্য দিয়ে দ্বিতীয় দিনের মতো নির্বাচনী প্রচারণা শুরু করেছেন জামাত নেতৃত্বাধীন 10 দলীয় নির্বাচনী ঐক্য। সর্ব উত্তরের জেলা পঞ্চগড় 1 আসন দিয়ে এই প্রচারণা শুরু। মিছিল নিয়ে পঞ্চগড় জেলা চিনিকল মাঠে উপস্থিত হন নেতাকর্মীরা। তারা বলেন, দীর্ঘ 16 বছর পর একটি উৎসবমুখর নির্বাচন হওয়ায় খুশি তারা। জামাত এবার ইনশাআল্লাহ সরকার গঠন করবে। পঞ্চগড় 1 আসনে আমাদের সাজিদ ভাই বিপুল ভোটে শাপলাকলি মার্কায় ভোট পাবে। তিনি আমাদের জুলাই যোদ্ধা এবং কি তিনি সেই 5 আগস্টে প্রথম সারির সাজিদ আলম, অনেকেই তাকে ভোট দেবে ইনশাআল্লাহ। বিপুল ভোটে আমাদের পঞ্চায়েতে এমপি হবে ইনশাআল্লাহ। আমাদের 10 দলীয় ঐক্য জোটের মাধ্যমে সাজিদ ভাইকে এখানে প্রার্থী করা হয়েছে। ইনশাআল্লাহ বিপুল জয় হবে ইনশাআল্লাহ। 10 দলীয় ঐক্যের শীর্ষ নেতারা বলেন, নতুন করে ফ্যাসিবাদ জন্ম নিতে চাইলে তাদের 5 আগস্টের মতো প্রতিহত করা হবে। বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া 1,47,570 বর্গ কিলোমিটারে শুধু একটাই দলীয় হবে, 10 দলীয় ঐক্যবদ্ধ বাংলাদেশ ইনশাআল্লাহ। আমরা 10 দল, বিশেষ করে আমাদের যদি সবাই আমরা সামনে সরকার গঠন করি, ন্যায় এবং ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে পারবে ইনশাআল্লাহ এবং চেষ্টা করব। প্রধান অতিথির বক্তব্যে জামাত আমির বলেন, একটি দল 5 বছর পর পর একবার দেখা দিয়ে বসন্তের কোকিলের মতো কুহু কুহু করে চলে যায়। ওরা জনগণের প্রতি 5 বছরে একবার দরদের হান্ডিতে জাল দেয় আর এটা উঠলাইয়া উঠে। বাকি 4.5 বছর ওদেরকে আর হারিকেন জ্বালাইয়া খুঁজে পাওয়া যায় না। কেউ কেউ আবার বসন্তের কোকিল, বসন্তকাল আসলে আইসা বলে কুহু কুহু, এরপরে এদেরকে আর খুঁজে পাওয়া যায় না। উড়ে আসে জুড়ে বসে মানুষের সাথে, তৃণমূলের সাথে, গরিব দুঃখীদের সাথে এদের কোনো সম্পর্ক নাই। আমরা এই রাজনীতিকে ঘৃণা করি। আমরা ছিলাম, আমরা আছি, আমরা থাকবো ইনশাআল্লাহ। ডাক্তার শফিকুর আরো বলেন, একটি দলের মতো আমাদের কাছে কোনো কার্ড নেই, দেশের মানুষের ভালোবাসাই আমাদের কার্ড। গোটা উত্তরবঙ্গকে কৃষিভিত্তিক শিল্পের রাজধানী বানাতে চায়। বন্ধ চিনিকল খুলে দিতে চাই। শ্রমিকদেরকে কর্মক্ষেত্রে আমরা ফিরিয়ে নিতে চাই। ভাই, আমাদের কাছে কোনো কার্ড নাই। আপনারা সবাই ভাই বোনেরা আমাদের কার্ড। আপনাদের বুকে আমরা একটা ভালোবাসার কার্ড চাই। জামাত আমির বলেন, তরুণদের কাজ শেষ হয়ে যায়নি। কেউ ভোট ডাকাতি করতে এলে তাদের সম্মিলিতভাবে রুখে দিতে হবে। আমরা থামবো না, আমাদেরকে কেউ থামাতে পারবে না ইনশাআল্লাহ। আমরা শামীম রেজা, যমুনা নিউজ, পঞ্চগড়। ছুটির দিনে রাজধানীতে জমজমাট প্রচারে ব্যস্ত বিএনপি প্রার্থীরা। বংশালে ইশরাক হোসেন, মিরপুরে আমিনুল হক এবং জুরাইনে তানভীর আহমেদ সহ রাজধানীর বিভিন্ন এলাকায় ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন প্রার্থীরা। উন্নয়ন প্রতিশ্রুতির পাশাপাশি কোনো অপপ্রচারে কান না দেওয়ার আহ্বান জানান তারা। সারা দেশেই নির্বাচনী আমেজ, ভোটারদের দ্বারে দ্বারে পৌঁছাচ্ছেন প্রার্থীরা।
সুরিটোলার সরু এই মহল্লায় যেখানে পায়ে হাঁটাও কঠিন, সেখানে কয়েকশো নেতাকর্মী নিয়ে ভোটারদের কাছে ইশরাক হোসেন। ঢাকা ৬ আসনে বিএনপির প্রার্থী তিনি। নজর কাড়া সাজ পোশাকে কর্মী সমর্থকরা জানান স্বাগত। আমাকে একটা সুযোগ দেন, আপনাদের মূল্যবান ভোটটি দিয়ে আমাকে আপনাদের কাজ করার জন্য আগামী দিনে সুযোগ করে দিবেন এবং অবশ্যই 12 তারিখ ফেব্রুয়ারি আপনারা সকাল সকাল গিয়ে আপনারা ভোট কেন্দ্রে গিয়ে আপনাদের মূল্যবান ভোটটি দিবেন। ঢাকা ১৬ আসনের ধানের শীষের প্রার্থী জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক পল্লবী থেকে দ্বিতীয় দিনের প্রচার শুরু করেন তিনি। বাড়ি বাড়ি গিয়ে এনআইডি নম্বর সংগ্রহকে ষড়যন্ত্র আখ্যা দেন। আমরা প্রত্যেকটি ঘরে ঘরে বিনামূল্যে স্বাস্থ্য সেবা পৌঁছে দিতে চাই। ঠিক এইভাবে আমার এলাকার আরো বেশ কিছু সমস্যা রয়েছে, জলাবদ্ধতা রয়েছে, মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি থেকে আমরা জিরো টলারেন্স নীতি গ্রহণ করে আমরা আমার এই এলাকাকে চাঁদাবাজ মুক্ত এবং মাদক মুক্ত সমাজ গড়ে তুলব ইনশাআল্লাহ। রাজধানীর অবহেলিত এলাকাগুলোর একটি জুরাইন, সেখানে নানা অঙ্গীকার নিয়ে শুক্রবার সকাল থেকেই ভোটারদের কাছে যান তানভীর আহমেদ। পানি, গ্যাস আর ভাঙা সড়কের মতো সমস্যার সমাধানে দেন আশ্বাস। একটি খেলার মাঠ নাই, একটি কমিউনিটি সেন্টার নাই, এলাকার মানুষের জন্য স্বাস্থ্যসেবা পাওয়ার জন্য একটি সিটি কর্পোরেশন স্বাস্থ্যসেবা কেন্দ্র নেই এবং সরকারি কোনো হাসপাতাল নেই। এই মুহূর্তে প্রচণ্ড তীব্র গ্যাস সংকটে ভুগছে এলাকার মানুষ। এছাড়া রাজধানীর প্রতিটি আসনে সকাল থেকে প্রচারে ব্যস্ত ধানের শীষের প্রার্থীরা। জুমার নামাজ শেষে মুসল্লিদের সঙ্গে কুশলাদি বিনিময় করেন তারা। হাসান মিসবাহ, যমুনা নিউজ, ঢাকা। দর্শক, আমরা একটু রাজধানীর যাত্রাবাড়ির কাছলে যেতে চাই। সেখানে আমার সহকর্মী রেদওয়ান আহমেদ আছে, তার কাছ থেকে বাকি খবরাখবর জানবো। রেদওয়ান, যদি শুনতে পেয়ে থাকেন, ইসলামী আন্দোলনের যেই সমাবেশ হওয়ার কথা ছিল সেটা এখন কোন পর্যায়ে রয়েছে একটু জানতে চাই। মূলত মাগরিবের নামাজের আদায় করার পরপরে কিন্তু এই সমাবেশটি শুরু হয়েছে এবং দেখতে পাচ্ছেন যে নির্বাচনী জনসভায় যে আয়োজন, সে আয়োজনের যে মূল যে প্রধান যে অতিথি তিনি কিন্তু কিছুক্ষণের মধ্যেই মঞ্চে অধিষ্ঠিত হয়েছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে এরই মধ্যে ঢাকা ৫ আসনের যে ধাতপাখা মার্কায় নির্বাচনের প্রার্থী অর্থাৎ সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম, যিনি একই সাথে ইসলামী আন্দোলন বাংলাদেশের যিনি আমির, তিনি কিন্তু মঞ্চে অধিষ্ঠিত হয়েছেন এবং একে একে এই স্থানীয় যারা বক্তারা তারা কিন্তু ইতিমধ্যেই তাদের বক্তব্য দিয়েছেন এবং কিছুক্ষণের মধ্যেই এই পীর সাহেব চরমনায় তিনি কিন্তু বক্তব্য দেওয়ার জন্য মঞ্চে উঠবেন এবং তাদের যে যত নির্বাচনী যত প্রতিশ্রুতি তারা কিন্তু সেটি দিচ্ছেন এবং এরই মধ্যেই যাত্রাবাড়ি এলাকায় আমরা দেখতে পাচ্ছি যে বেশ মানুষজন জড়ো হয়েছেন এই নির্বাচনী জনসভায় অংশ নেওয়ার জন্য এবং তারা যেটি বলছেন যে মূলত ভারতীয় আধিপত্যবাদ এবং চাঁদাবাজি দুর্নীতির বিরুদ্ধে তাদের এই সংগ্রাম এবং পাশাপাশি বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠা করতে তারা চান এবং সে আন্দোলন তাদের জারি থাকবে এবং এই আন্দোলনের অংশ হিসেবেই তারা নির্বাচনে অংশ নিতে চান এবং নির্বাচনে অংশ নেওয়ার মাধ্যমে তারা কিন্তু পরিবর্তনের যে ধারা, সে ধারা তারা বজায় রাখতে চান বলে তারা কিন্তু জানিয়েছেন এবং কিছুক্ষণের মধ্যেই এই ইসলামী আন্দোলনের আমির তিনি বক্তব্য রাখবেন এবং তার বক্তব্য শোনার জন্যই কিন্তু অধীর আগ্রহে এখানে তাদের যে নেতাকর্মীরা তারা কিন্তু অপেক্ষা করছেন এবং পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে এই রাজধানীর কাজলা এলাকায় একটি রাস্তার একটি পাশে সড়ক জুড়ে কিন্তু এই নির্বাচনী জনসভা এরই মধ্যে চলছে এবং এই স্থানীয় এলাকার যে ৬ নং ওয়ার্ডের যিনি সাবেক কাউন্সিলর অর্থাৎ হাজী মোহাম্মদ ইব্রাহিম, তিনি ইতিমধ্যে বক্তব্য রাখছেন এবং সবার মূলত একটি কথা যে ভারতীয় আধিপত্যবাদ থেকে শুরু করে দেশের আভ্যন্তরীণ নানা সমস্যা তারা সমাধানে কাজ করে যেতে চান এবং কিছুক্ষণের মধ্যেই যখন রেজাউল করিম অর্থাৎ ইসলামী আন্দোলনের যিনি আমির তিনি কথা বলবেন এবং নানা প্রতিশ্রুতি নিয়ে এই কাজলাবাসী অর্থাৎ ঢাকা ৫ আসনের যারা বাসিন্দা রয়েছেন তাদের কাছে হাজির হবেন বলে একদম রেদর, এবং সেই প্রতিশ্রুতির কিছু অংশ আমরা শুনছিলাম আপনার মাধ্যমে। অনেক ধন্যবাদ আপনাকে। প্রচারণার দ্বিতীয় দিনে ভোটের মাঠে দেখা গেছে স্বতন্ত্র প্রার্থীদের। সকাল থেকে ঢাকার বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন স্বতন্ত্র প্রার্থীরা। বিকেলে রাজধানীর উত্তরখান এলাকায় ঢাকা ১৮ আসনের স্বতন্ত্র প্রার্থী মাহমুদুর রহমান মান্না প্রচারণা ও গণসংযোগ চালান। বলেন, এমন বাংলাদেশ চাই যেখানে গায়ের জোরে দেশ চলবে না। দেশে বর্তমানে এমন সরকার প্রয়োজন যারা ২৪-এর আশা আকাঙ্ক্ষাগুলো পূরণে কাজ করবে বলে জানান তিনি। অঙ্গীকার করেন নির্বাচিত হলে দেশের চিকিৎসা ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা আধুনিকীকরণে কাজ করবেন। দেশের অভাব দূরে পাশাপাশি সুন্দর, সমৃদ্ধ ও উন্নত বাংলাদেশ গঠনের প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
একটা যাত্রা আজ থেকে শুরু করতে চাই, বাংলাদেশ বদলে দেওয়ার একটা দিন আজ শুরু করতে চাই, যা নতুন দিনকে ডেকে নিয়ে আসবে। একটা মানুষ আমরা নতুন তৈরি করতে চাই, আগামী দিনে যাতে আরো সৎ মানুষ তৈরি করতে পারে। আমরা একটা সুন্দর বাংলাদেশ চাই, একটা বাগানের মতো বাংলাদেশ চাই, একটা স্বপ্নের বাংলাদেশ চাই। এদিকে সকালে ঢাকা ৯ আসনের স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা প্রচারণা ও গণসংযোগে নামেন। এ সময় তিনি খিলগাঁও সবুজবাগ এলাকার বেশ কিছু মন্দিরে গিয়ে গণসংযোগ করেন। ভোটারদের সাথে সৌহার্দ্য বিনিময় সহ নানা ধরনের প্রতিশ্রুতিও দেন তিনি। এ সময় স্থানীয় সামাজিক অনুষ্ঠানেও যোগ দিতে দেখা যায় তাকে। আনুষ্ঠানিক বক্তব্যে সকলের সহযোগিতা চেয়েছেন তাসনিম জারা। এদিকে ঢাকা 18 আসনের স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন রনিও গণসংযোগ শুরু করেন সকাল থেকেই। তুরাক ও উত্তরার বেশ কিছু এলাকায় ভোটারদের দাঁড়ে দাঁড়ে যান তিনি। জুম্মার নামাজের পরে মসজিদে মুসল্লিদের সাথে গণসংযোগও করেন মহিউদ্দিন রনি। নির্বাচিত হলে সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠায় কাজ করবেন তিনি। চিকিৎসা আমি শুধু আমার রোগীদেরই নিশ্চিত করতে পারি ডাক্তার হিসেবে, কিন্তু সবার স্বাস্থ্যের অধিকার, শিক্ষার অধিকার, কথা বলার অধিকার যাতে কেউ কেড়ে না নেয়, সেটার জন্য আসলে রাজনৈতিক সদিচ্ছার বিকল্প থাকে না। সেজন্যই আসা। আর আমাদের এলাকার সমস্যাগুলো নিয়েও আন্তরিকতার সাথে কাজ করব। আমার জন্য দোয়া রাখবেন। যতটুকু নাগরিক অধিকার আছে তাদের, যেখানে তারা আটকাবে, যে সকল আইনের কারণে আটকাবে, সেই আইনগুলো আগে বাতিল করব। তারপর হচ্ছে যেখানে মনে হবে যে এই আইন ব্যবসায়ীদের, এই আইন হচ্ছে অমুক সিন্ডিকেটের, অমুক দুর্নীতিবাজদের, ওই আইন আগে বাতিল করব। তারপর হচ্ছে জনগণের আইন হচ্ছে সংসদে গিয়ে ইস্টাবলিশ করব। প্রচারণার দ্বিতীয় দিনে রাজধানীর বিভিন্ন এলাকায় গণসংযোগ চালিয়েছে 10 দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থীরা। সকালে গণমিছিলে নেতৃত্ব দেন ঢাকা 11 আসনে এনসিপির প্রার্থী ও দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। এ সময় সংস্কার ও ক্ষমতা কাঠামোর পরিবর্তনের জন্য ভোট চান তিনি। মিরপুর ও বনানীতে গণসংযোগ করেছেন ঢাকা 16 ও 17 আসনের জামায়াত প্রার্থীরা। সকালে রাজধানীর নতুন বাজার এলাকায় 10 দলীয় ঐক্য এবং ঢাকা 11-র এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে হয় গণমিছিল। জানান নিজ আসনের প্রার্থী হিসেবে এটাই তার আনুষ্ঠানিক প্রচারণা। মিছিল পূর্ব সমাবেশে নাহিদ ইসলাম বলেন, এবার ক্ষমতা কাঠামো পরিবর্তন ও সংস্কারের নির্বাচন। আতঙ্ক তৈরি করা হচ্ছে অভিযোগ তুলে বলেন, ভোটকেন্দ্র দখলের চেষ্টা করলে রুখে দেয়া হবে। লাশ হয়তো ফেলতে পারবেন, কিন্তু জীবিত অবস্থায় আমাদেরকে সরাতে পারবেন না। ভোট কেন্দ্র দখলের যদি পায়তারা থাকে, সিল মারার যদি পায়তারা থাকে, সেই পায়তারা আপনারা আগেই ভুলে যান, কারণ সেটা সফল হবে না। পরে নতুন বাজার থেকে বের হয় পূর্ব নির্ধারিত গণমিছিল। অংশ নেয় এনসিপি, ছাত্রশক্তি, জামায়াত, ছাত্র শিবির সহ 10 দলীয় ঐক্যের নেতাকর্মীরা। প্রগতি সরণি ধরে শাহজাদপুর বাড্ডা পার হয়ে পৌঁছায় রামপুরা এলাকায়। মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে নাহিদ ইসলাম বলেন, কোনো ফ্যাসিস্ট চাঁদাবাজের স্থান হবে না ঢাকা 11 আসনে। কেউ আঘাত করলে পাল্টা আঘাতের হুঁশিয়ারিও দেন তিনি। 10 দলীয় নির্বাচনে নেতাকর্মী শাপলাকলিকের সমর্থকদেরকে কেউ যদি হুমকি দেয়, কেউ যদি ভয় দেখানোর চেষ্টা করে, আমরা প্রতিরোধ করব, পাল্টা আঘাত তৈরি করব ইনশাআল্লাহ। মিরপুর 7 নম্বর সেক্টরে প্রচারণা চালান ঢাকা 16 আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী অবসরপ্রাপ্ত কর্নেল আব্দুল বাতেন। সকালে মিরপুর 11 নম্বর মেট্রো স্টেশন থেকে শুরু করে 7 নম্বরের বিভিন্ন অলিগলিতে চালান গণসংযোগ। এ সময় দুর্নীতিমুক্ত ও সুশাসনের বাংলাদেশ গড়তে সবার সমর্থন কামনা করেন তিনি। তাদের আশ্বাস, জামায়াত ইসলামের হাতে যদি দেশ পরিচালনার সুযোগ আসে, তাহলে দেশে দুর্নীতি কমবে, দেশে সুশাসন প্রতিষ্ঠিত হবে এবং দেশে যে উন্নয়ন বাজেট যেটা, সেটা সঠিকভাবে ব্যয় হবে এবং দেশের উন্নতি হবে। এছাড়া সকালে রাজধানীর বনানীতে গণসংযোগ করেন ঢাকা 17 আসনের জামায়াত মনোনীত প্রার্থী ডাক্তার এস.এম. খালেদুজ্জামান। তানফির সিদ্দিক টিপু, যমুনা নিউজ, ঢাকা। বিজয়, ছুটির দিনে প্রার্থীদের প্রচারণা কেমন দেখছেন? তারা কি প্রতিশ্রুতি দিচ্ছেন একটু জানতে চাই সেখানকার খবর।
ছোঁয়া ছুটির দিনে কিন্তু আজকে প্রচারণা বেশ আমরা লক্ষ্য করতে পারছি, যেহেতু গতকালকে থেকে অফিসিয়ালি প্রচারণা শুরু হয়েছে। অনেক দল আজকে থেকে প্রচারণা শুরু করেছে। যেমন বিকাল নাগাদ আমরা দেখতে পেয়েছি যে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না তিনি কিন্তু এই ঢাকা 18 আসনে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন এবং তিনি এখান থেকেই তার প্রচারণা শুরু করেছেন এবং তিনি এই হজরত শাহ কবিরের মাজার থেকে একটি ঐতিহাসিক জায়গা বলে উল্লেখ করে তিনি এখান থেকেই মূলত প্রচারণা শুরু করেন। এর আগেও আমরা যেমনটি জানতে পেরেছি যে জুমা নামাজের পর বিভিন্ন মসজিদে লিফলেট বিতরণের মাধ্যমে এই প্রচারণা শুরু হয়েছে। এছাড়াও কিন্তু যদি বলি যে এই আসনে স্বতন্ত্র হিসাবে মহিউদ্দিন রনি প্রার্থী হিসেবে দাঁড়িয়েছেন এবং এছাড়াও ওনার প্রতিদ্বন্দ্বিতা করছে এনসিপির একজন প্রতিদ্বন্দ্বী এবং এছাড়াও বিএনপি থেকে এসএম জাহাঙ্গীর প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে আমি এই এলাকায় এসে যেমনটি আসলে দেখতে পাচ্ছি যে বিভিন্ন দলের মিছিল, মিটিং, বিভিন্ন ধরনের সভা আমরা দেখতে পাচ্ছি, সেখানে তারা নির্বাচনী বার্তা দিচ্ছেন এবং নির্বাচনী প্রচারণা করছেন এবং দেশের আসলে যে সকল মানুষ, যে সকল প্রার্থীরা আসলে দেশের জন্য কাজ করবে, দেশের মানুষের জন্য কাজ করবে এবং বাংলাদেশ বদলাতে কাজ করবে এমন মানুষকে কিন্তু আসলে ভোট দেওয়ার প্রার্থনা করছেন তারা এবং ভোট চাইছেন তাদের কাছ থেকে মূলত। এবং মানুষের মধ্যে আমরা বেশ উৎসবমুখর পরিবেশ দেখতে পাচ্ছি এবং মানুষরাও তাদের নির্বাচনী প্রচারণাকে স্বাগত জানাচ্ছে এবং এবার কিন্তু মূলত পোস্টার যেহেতু নেই, মূলত লিফলেটের মাধ্যমে এই নির্বাচনী প্রচারণা শুরু হয়েছে এবং ঢাকা 18 আসনে কিন্তু মূলত এয়ারপোর্ট, উত্তরা, খিলক্ষেত, আশকোনা, উত্তরখান, দক্ষিণখান এবং তুরাগ এলাকা, এই এলাকাগুলো নিয়ে আসলে এই ঢাকা 18 আসন এবং এই ঢাকা 18 আসনের যে প্রার্থীরা রয়েছেন তারা নির্বাচনী প্রচারণা জুমার নামাজের পর থেকেই শুরু করেছে এবং আমি বিভিন্ন জায়গায় তাদেরকে এই প্রচারণা করতে দেখেছি এবং মিছিল মিটিং করতেও দেখেছি। সোয়া দ্বিতীয় দিনের মতো চলছে প্রার্থীদের প্রচারণা। সকাল থেকে বিভিন্ন স্থানে গণসংযোগে তারা কর্মী সমর্থকদের নিয়ে যাচ্ছেন ভোটারদের দ্বারে দ্বারে, লিফলেট বিতরণ করে নিজ নিজ মার্কার পক্ষে ভোট চাইছেন। সে সাথে উন্নয়নের নানা পরিকল্পনা তুলে ধরে তা বাস্তবায়নের প্রতিশ্রুতিও দেওয়া হচ্ছে। দলীয় প্রার্থীদের পাশাপাশি মাঠে সরব উপস্থিতি রয়েছে স্বতন্ত্র প্রার্থীদেরও। ছুটির দিনের সকালটা অন্যরকম। নির্বাচনের ঢাকে কাঠি পড়েছে আগেই, দামামা বেজে উঠেছে প্রচারণার। বিভিন্ন জেলা শহর সরগরম স্লোগানে। ঠাকুরগাঁও 1 আসনের 16 ঠুরি বাজারে লিফলেট বিতরণ করেন বিএনপি প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে পথসভায় জাতি, ধর্ম, বর্ণ সব ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ দেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন। ভোট দিলে নাকি বেহেশত যাওয়া যাবে, বলেন আপনারা ভালো বলতে পারবেন, ঠিক না? এটা সম্ভব? আল্লাহর তুষ্টি, সন্তুষ্টি দিয়ে না আদায় করতে পারি, আমি কি বেহেশতে যেতে পারবো? তাহলে কোনো মার্কাকে ভোট দিলে যদি বেহেশতে যাওয়া যাইতো তাহলে তো সবাই বেহেশতে চলে যেত। কক্সবাজারের চকরিয়ার সুরাজপুর মানিকপুর এলাকায় গণসংযোগ করেন 1 আসনে ধানের শীষের প্রার্থী সালাউদ্দিন আহমদ। শক্তিশালী গণতান্ত্রিক নতুন বাংলাদেশ বিনির্মাণের প্রতিশ্রুতিতে ভোট চান তিনি। এদেশের এমন একটি গণতান্ত্রিক ব্যবস্থা চালু রাখতে হবে যে এই গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে কোনোদিনই কোনো স্বৈরাচারের ফেসিবাদের উৎপাত না হয়। চট্টগ্রামের পতেঙ্গায় লালদিয়া চর ও বিজয়নগরে নির্বাচনী প্রচারণা চালান 11 আসনের বিএনপি প্রার্থী আমির খসরু মাহমুদ চৌধুরী। ক্ষমতায় গেলে সাধারণ মানুষের প্রয়োজনীয়তা পূরণের আশ্বাস দেন। মূল বিনিয়োগ হবে বাংলাদেশের জনগণের উপর। মেগা প্রজেক্ট দিয়ে দেশের লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করে অর্থনীতি আর হবে না। কর্মী সমর্থকদের নিয়ে সকাল থেকেই ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন বরগুনা 2 আসনের বিএনপি প্রার্থী নুরুল ইসলাম মনি। স্থানীয়দের দুঃখ দুর্দশার কথা শোনেন, দিলেন উন্নয়নের আশ্বাস। উন্নয়ন এখানে হয় নাই। এখানে যে ছোঁয়া লাগার কথা উন্নয়নের, এত উন্নয়নের কথা শুনছি তা কিছুই এখানে আসে নাই। তাই মূলত সেই উন্নয়নের কাজটাই আবার করা। জমজমাট প্রচার চলছে দ্বীপচর ভোলার প্রত্যন্ত উপজেলাগুলোতে। সকাল থেকে উত্তর ও দক্ষিণ সাকুচিয়া সহ বিভিন্ন এলাকায় জনসংযোগ করেন 4 আসনে ধানের শীষের প্রার্থী। সাধারণ ভোটার বলি আর নতুন ভোটার বলি কেউই ভোট দিতে পারেনি, এই জন্য ভোট কেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার আগ্রহ তাদের মধ্যে রয়েছে। পিছিয়ে নেই দাঁড়িপাল্লার প্রার্থীরাও। খুলনা 5 আসনে জামাত ইসলামের কাণ্ডারি মিয়া গোলাম পরোয়ার দিনের শুরুতেই নিজ নির্বাচনী এলাকায় পথসভা করেন। বলেন, জামাত ধর্ম নিয়ে রাজনীতি করে না। আমরা ধারণা করেছিলাম যে উনি বিদেশে লন্ডনে গেছেন, লেখাপড়া করেছেন, কিছুটা পলিটিক্যাল ম্যাচুরিটি হয়তো আছে, কিন্তু দেখি যে উনি তো এখন বড় মুফতি হয়ে গেছেন। বিলেত থেকে মুফতি ফতোয়া দিয়ে দিচ্ছেন যে কেডা মুশরিক আর কেডা কাফের।
কুমিল্লার ১৪ গ্রামে ১১ আসনের দাঁড়িপাল্লার প্রার্থী সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের নির্বাচনী জনসভার আয়োজন করেন। একটি দল ভারতের সাথে আঁতাত করে ক্ষমতা যাওয়ার চেষ্টা করছে বলে অভিযোগ করেন। কুমিল্লা ৪ আসনে ১০ দলীয় জোটের প্রার্থী এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক কর্মী সমর্থকদের নিয়ে প্রচারণা চালান। দুর্নীতি চাঁদাবাজ মুক্ত দেশ গড়ার প্রত্যয়ে ভোটারদের সমর্থন চান তিনি। আমাকে দিয়ে আর যাই হোক সম্ভব, কিন্তু আমাকে দিয়ে কোনোদিনও চাঁদাবাজি, টেন্ডারবাজি, দুর্নীতি আমার দ্বারা কোনোদিনই সম্ভব না। এছাড়াও দেশের বিভিন্ন স্থানে বিরামহীন গণসংযোগ ও পথসভা করছেন বিভিন্ন দলের প্রার্থীরা। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। দর্শক, আমরা এবার একটু রাজধানীর বাইরে নওগাঁর খবর জানবো। আমার সহকর্মী শফিক ছোটন জানাবেন আমাদের সেই খবর। ছোটন, রাতের গণসংযোগ দিনের তুলনায় কতটা জমজমাট এবং সব প্রার্থী কি মাঠে আছে? রাতের যে প্রচারণা সেটিও জমজমাট। যেমনটি জমজমাট, প্রার্থীরা তাদের কর্মী সমর্থকদের নিয়ে ছুটে বেড়াচ্ছেন এবং বিশেষ করে তৃণমূলেই বেশি ছুটছেন। এই মুহূর্তে আমি সদর উপজেলার পৌর এলাকার ৩ নম্বর ওয়ার্ডে আছি। এখানে ধানের শীষের প্রার্থী বিএনপি প্রার্থী জাহিদুল ইসলাম ধলু, তার নির্বাচনী প্রচারণা সভা চলছে। তিনি এর আগে বিভিন্ন এলাকায়, বিভিন্ন গ্রামে এবং মহল্লাগুলোতে তিনি প্রচারণা চালিয়েছেন। তৃণমূলের ভোটারদের কাছে তিনি যাচ্ছেন এবং ভোটাররা আসলে কি ধরনের উন্নয়ন কর্মকাণ্ড চাচ্ছেন ঠিক সেটি তিনি শুনছেন। একই সাথে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান তার যে ৩১ দফা বাস্তবায়নের যে রূপরেখা, সেই রূপরেখা থেকে যে উন্নয়ন কর্মকাণ্ডগুলো তুলে ধরা হয়েছে সেগুলো নিয়ে তিনি প্রতিশ্রুতি দিচ্ছেন। এবং একই সাথে বলে রাখি যে এই অঞ্চল নওগাঁর ঠিক খাগড়া, দুর্গাপুর বা ৩ নম্বর ওয়ার্ড যেটি, সেই অঞ্চলটি আসলে বহুদিন ধরে অবহেলিত এবং এখানকার মানুষজন বলছে যে উন্নয়ন থেকে তারা বঞ্চিত। সেই উন্নয়ন বঞ্চিত এলাকার মানুষের রাস্তাঘাট থেকে শুরু করে স্কুল, বিশেষ করে মানুষের জীবনমানের উন্নয়ন এবং শিক্ষা বিস্তার, সেই সাথে কর্মসংস্থান, একই সাথে মানুষের জীবনমানের উন্নয়ন, অর্থনৈতিক পরিবর্তনে যেসব প্রতিশ্রুতি দিচ্ছেন সেই সব প্রতিশ্রুতিগুলো তিনি নির্বাচিত হবার পর বাস্তবায়ন করবেন, এমনটি কিন্তু আমাদেরকে বলেছেন। একই সাথে তার নেতাকর্মীরা, অর্থাৎ বিএনপির সাথে যারা সম্পৃক্ত তারা তার সঙ্গে এসেছেন। বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এসেছেন, জেলা বিএনপি এবং উপজেলা বিএনপি, সেই সাথে পৌর বিএনপির নেতৃবৃন্দ এসেছেন। তারা পর্যায়ক্রমে বক্তব্য রাখছেন এবং ভোটারদের কাছে তারা প্রতিশ্রুতি তুলে ধরছেন। আগামীতে নির্বাচিত হলে এই এলাকার সার্বিক উন্নয়নে জাহিদুল ইসলাম ধলু কাজ করবেন এবং মানুষের জীবনমানের উন্নয়নে, বিশেষ করে কর্মসংস্থানের দিকে তিনি বেশি জোর দিচ্ছেন, এমনটি কিন্তু আমরা দেখছি। তবে একটি কথা বলতে হয় যে নওগাঁয় যে ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন সবাই কিন্তু বিরামহীনভাবে ছুটে চলেছেন। এবং বেশ খুশিতেও বটে। অনেক ধন্যবাদ শফিক আপনাকে। 12 ফেব্রুয়ারি নির্বাচন বাংলাদেশের ভবিষ্যৎ ভোটের জন্য দৃষ্টান্ত স্থাপন করবে। উৎসবমুখর পরিবেশে ভোট সম্পন্ন করতে সবার সহযোগিতা চেয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন নবনিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসন। বৈঠকে নির্বাচন ছাড়াও শ্রম আইন, পরিকল্পিত শুল্ক চুক্তি এবং রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনা হয়। ডক্টর ইউনূস জানান, নির্বাচন পর্যবেক্ষণে ইইউ সহ অন্যান্য অংশীদারদের উপস্থিতি আশা করছে ঢাকা। রাষ্ট্রদূত গত 18 মাসে সংস্কার কাজে অন্তর্বর্তী সরকারের প্রচেষ্টার প্রশংসাও করেন। একই সাথে নির্বাচনের পর গণতান্ত্রিক সরকারের সাথে কাজ করারও আগ্রহ জানান। এছাড়া সার্ক পুনরুজ্জীবিত করা এবং আসিয়ান সদস্যপদ পাওয়ার বিষয়েও আলাপ করেন প্রধান উপদেষ্টা। হ্যাঁ ভোটের মাধ্যমে দেশে আর স্বৈরাচার, অত্যাচার ও অনাচার ফিরে আসবে না। নিশ্চিত হবে নাগরিক অধিকার ও ন্যায় ভিত্তিক শাসন ব্যবস্থা। আর এমনটাই বলেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সকালে ঢাকার ধামরাইয়ে বুচাই পাগলার মাজার পরিদর্শন শেষে গণমাধ্যমকে এই কথা বলেন তিনি। এ সময় প্রেস সচিব বলেন, ভোট গণনায় কিছুটা সময় লাগলেও ভোট গ্রহণ নিয়ে কোনো ধরনের সমস্যাই হবে না। প্রেস সচিব আরও বলেন, বর্তমানে সারা দেশে গণভোটে হ্যাঁর পক্ষে জনমতের জোয়ার দেখা যাচ্ছে। শান্ত থেকে ধৈর্যের সাথে ভোট দেওয়ার জন্য ভোটারদের প্রতি আহ্বান জানান তিনি। সারা বাংলাদেশে আমরা একটা জোয়ার দেখছি হা ভোটের জন্য। মানুষ জানে যে হা ভোটে দিলে, হা ভোটে যদি তারা সিল দেয় তো দেশে আর স্বৈরাচার ফিরবে না, দেশে অনাচার ফিরবে না, অত্যাচার ফিরবে না।
শুধুমাত্র সরকারি অনুদান দিয়ে একটি বিশ্ববিদ্যালয়কে আন্তর্জাতিক মানে উন্নীত করা সম্ভব নয়। শুক্রবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের সংস্কার কাজের উদ্বোধনী অনুষ্ঠানে একথাই বলেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ফাউজুল কবির খান। প্রায় ৬৫ বছর পর সংস্কার করা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ। ডাকসুর উদ্যোগে এই সংস্কার কাজের উদ্বোধনী অনুষ্ঠানে জ্বালানি উপদেষ্টা বলেন, বিশ্বের বিভিন্ন দেশে মসজিদ ভিত্তিক গবেষণা কাজ রয়েছে, বাংলাদেশেও এই ধরনের উদ্যোগ নিতে হবে যাতে ধর্ম চর্চার পাশাপাশি গবেষণায়ও উন্নতি করা যায়। এ সময় ধর্ম উপদেষ্টা ডক্টর আ.ফ.ম. খালিদ হোসেন জানান, দেশের 4টি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে ইসলামী ফাউন্ডেশন কর্নার করে দেয়া হয়েছে। এই সংখ্যা ভবিষ্যতে আরও বাড়ানো দরকার বলে উল্লেখ করেন তিনি। বিশ্ববিদ্যালয়কে আন্তর্জাতিক মানে নিয়ে যেতে হলে সরকারের সাথে সাথে আপনাকে বেসরকারি খাতকেও করতে হবে। আর বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় একটা বড় সুযোগ হচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয় একটা বিশাল অ্যালামনাই আছে। আমরা অনুরোধ করবো এই ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে এখানকার যেই বক্তব্য প্রকল্প শুরু হচ্ছে এই ধরনের লাইব্রেরি কেন্দ্রিক আরও কিছু প্রকল্প শুরু করা এবং এগুলো যেন সাস্টেনেবল পজিশনে থাকে, যে আসুক যেন কেউ ধর্মচর্চার ক্ষেত্রে কোনো ধরনের ইসলাম ফোবিয়া ভবিষ্যতে কেউ তৈরি করতে না পারে। নির্বাচনে এবার প্রযুক্তির ব্যবহার থাকবে। ভোট কেন্দ্রে সিসিটিভির ব্যবস্থা করা হয়েছে। যে সকল কেন্দ্রে বিশৃঙ্খলা সৃষ্টি হবে অ্যাপের মাধ্যমে সেখানকার তথ্য দ্রুতই সরবরাহ করা হবে। এসব তথ্যই জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়ব। দুপুরে মেহেরপুর শহরে আইটি ট্রেনিং ও ইনকিউবেশন সেন্টার স্থাপনের ফলক উন্মোচন ও গাছের চারা রোপণ কার্যক্রম শেষে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, প্রশাসনে এত বেশি দুর্নীতি ও স্বজনপ্রীতিতে আচ্ছন্ন এই কুফলগুলো থেকে বাংলাদেশকে মুক্ত করতে হলে সংস্কারের পক্ষে সকলকে গণভোটে হ্যাঁ ভোট দিতে হবে। এ সময় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার বলেন, আইটি ট্রেনিং ও ইনকিউবেশন সেন্টারের হাত ধরে মেহেরপুর অঞ্চলের কৃষিভিত্তিক অর্থনীতি সমৃদ্ধ হবে। এর আগে ফয়েজ আহমদ তৈয়ব প্রধান অতিথি থেকে স্পেশালাইজড আইসিটি ট্রেনিং ফর কলেজ টিচার্স শীর্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন। শাসন বিভাগ, বিচার বিভাগ এবং সংসদ এই তিনটাকে আলাদা করতে না পারি, তাহলে ব্যক্তি প্রধানমন্ত্রীর পিএস, তার ব্যক্তিগত কর্মকর্তা, মন্ত্রণালয়ের মন্ত্রী এবং সচিবের চেয়ে বেশি মাত্রায় ক্ষমতাবান হয়ে যায়। তো এই কুফলগুলো আমরা দেখেছি। এই কুফলগুলো থেকে যদি বাংলাদেশকে মুক্ত করতে হয় তাহলে সংস্কারের পক্ষে আপনাদেরকে হাঁ বলতে হবে। এই জেলার মানুষের ভাগ্য উন্নয়নে এই ব্যয়বহুল স্থাপনাটা কাজে লাগাতে পারি, সেজন্য যেন আমরা সবাই আমাদের সদিচ্ছাটা বহাল রাখি। দর্শক, বিপিএল এর ফাইনাল কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। ম্যাচটি কভার করতে মিরপুরে আছেন আমার সহকর্মী আফনান পিয়াল। একটু তার কাছে যেতে চাই, সেখানকার খবর জানবো। পিয়াল, কোন পিচে খেলা হচ্ছে, কত রান চ্যালেঞ্জিং হবে এখানে একটু জানতে চাই বিশেষ করে। ছোয়া বেশ ভালো ব্যাটিং করছেন এই মুহূর্তে রাজশাহীর দুই ওপেনার শাহিফজাদা ফারহান এবং তানজিদ হাসান তামিম। তামিম অলরেডি 47 রান করে ফেলেছেন 26টা বলে, এবং যে সিগনিফিকেন্ট ব্যাপারটা হচ্ছে তামিম অনেক বেশি ছক্কা মারছেন। যে লাস্ট ওভারটাও মির্জা বেগ করলেন, সেই ওভারে তিনি 2টা ছক্কা মেরেছেন। তামিমের সিক্স হিটিং অ্যাবিলিটি সম্পর্কে আমরা সবাই জানি, তিনি বাংলাদেশের অন্যতম সেরা ক্লিন হিটার। সেই জিনিসটাই কিন্তু তিনি প্রমাণ করে যাচ্ছেন। শেখ মাহেদি এই টুর্নামেন্টের ওয়ান অফ দ্য বেস্ট বোলার, তাকে দারুণ দারুণ শটে ছক্কা মারছেন তামিম। শরীফুল হাইয়েস্ট উইকেট টেকার, তাকেও ডাউন দ্য ট্র্যাকে এসে ছক্কা মারছেন। উইকেটটা ভালো, এবং আরও ভালো মনে হচ্ছে তামিম যখন ব্যাটিং করছেন তাকে যোগ্য সঙ্গ দিচ্ছেন শাহিফজাদা ফারহানও। তিনি একটু সময় নিচ্ছেন, বাজে বল পেলে ছক্কা মারছেন। প্রথম 9 ওভারে তারা 8টা ছক্কা মেরেছেন, অর্থাৎ তারা আসলে ওই 6-এর দিকেই বেশি ঝুঁকছেন। ভালো উইকেট হলে এটা হয়, ট্রাস্ট করা যায়, আনইভেন বাউন্স থাকে না, যেটা এই মুহূর্তে হচ্ছে। এবং যেহেতু কেইন উইলিয়ামসন, জিমি নিশাম, শান্তরা এখনও আছেন, মুশফিকুর রহিমরা এখনও আছেন, 9 ওভারে যেখানে অলরেডি প্রায় 80 রানের মতো হয়ে গেছে, আশা করা যায় অন্তত 180 রান এই জায়গা থেকে রাজশাহী করবে, যদি না চট্টগ্রাম কিছু মিরাকল করে ফেলে। চট্টগ্রামের বোলাররা টাইট বোলিং করে রাজশাহীর ব্যাটারদের আটকে ফেলেন। ছোয়া পিয়াল, আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, ঠাকুরগাঁওয়ের মুন্সিরহাটে নির্বাচনী পথসভায় কথা বলছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা একটু শুনবো তার বক্তব্য সরাসরি।
হাসিনা তার দল এবং যারা ভোট দিচ্ছে সবাইকে ফেলে পালায় ভারত চলে গেছে না। নতুন একটা অবস্থা তৈরি হয়েছে আমাদের দেশের বেগম খালেদা জিয়া, যাকে মিথ্যা মামলা দিয়ে আটক করে রেখেছিল 6 বছর, উনি হাসপাতাল থেকে মুক্তি পেয়েছেন। মুক্তি পেয়ে কিন্তু তিনি সামরিককে ধরো মারো সে কথা বলেন না। উনি বলছিলেন যে আমরা প্রতিহিংসায় বিশ্বাস করি না, প্রতিশোধে বিশ্বাস করি না, আমরা শান্তিতে বিশ্বাস করি, আমরা ভ্রাতৃত্বে বিশ্বাস করি, পরস্পর প্রসঙ্গে যেন মিলেমিশে বাস করতে পারি সেই অবস্থাটা আমরা চাই। বর্তমানে একটা নতুন সরকারটা আসছে, এটা আমাদের সরকার না, এটাকে বলে অন্তর্বর্তীকালীন সরকার। এরা আসছে, ইলেকশন দিয়ে চলে যাবে, এই ইলেকশনে যারা জিতবে তারা সরকার গঠন করবে, তাই না? এখন আপনাদের কদর আমার বাড়ছে, জনগণের কদর বাড়ছে, আমরা সব জনগণের কাছে যাচ্ছি, রাজনৈতিক দলগুলো যাচ্ছি, তাই না? আমরা তো বিএনপি পুরানা, বারবার আসছি আপনাদের কাছে, কখনো ভোট দিয়ে জিতাইছেন, কখনো জিতার নাই, ঠিক না? নতুন একটা দলের অতীত আসছে আপনাদের ঠাকুর কাছে, এটা হচ্ছে দাঁড়িপাল্লা, জামাত ইসলাম, তাই না? এর আগে কি আসছিল? বহুত আগে আসছিল 91 সালে, ভুলে গেছেন আপনারা। 91 সালে জামাত ইসলাম দাঁড়িপাল্লা নিয়ে আসছিল, ভুলে গেছেন? তখন রফিকুল মৌলানা সাহেব, ঠিক বলছেন, আমাদের ইউনুস চৌধুরী সাহেব ইলেকশন করছিল সেইবার, আমিও ইলেকশন করছিলাম। দর্শক, মির্জা ফখরুল ইসলাম আলমগীর কথা বলছেন ঠাকুরকে, আমরা শুনছিলাম সরাসরি তার বক্তব্য। একটা বিরতি নিচ্ছে এখন, যমুনা নিউজের সঙ্গেই থাকুন। আবারও স্বাগত, দেখছেন যমুনা নিউজ। 21 বছর পর চট্টগ্রামে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আগামী 25 জানুয়ারি পোলো গ্রাউন্ড মাঠে চট্টগ্রাম বিভাগীয় মহাসমাবেশে অংশ নেবেন তিনি। এই উপলক্ষে চলছে ব্যাপক প্রস্তুতি। সকালে মহাসমাবেশের মাঠ পরিদর্শন করেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদুল্লাহ এবং সদস্য সচিব নাজিমুর রহমান সহ নেতাকর্মীরা। মাঠের সার্বিক অবস্থা, মঞ্চ স্থাপন, প্রবেশ ও বহির্গমন পথ, পরিচ্ছন্নতা, নিরাপত্তা সম্পর্কে খোঁজ নেন তারা। জানান এরই মধ্যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে বৈঠক সহ প্রস্তুতি প্রায় শেষ দিকে। মহাসমাবেশকে ঘিরে চট্টগ্রামের সাত সব ব্যানার ফেস্টুনে ছেয়ে গেছে পুরো চট্টগ্রাম। জ্ঞান, বিদ্যা ও বুদ্ধির আধার দেবী সরস্বতী। মহা আয়োজনে শুক্রবার সকালে দেবীর পূজা শুরু হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের মাঠে। সেখানে অর্ধশতাধিক মণ্ডপে দেবীর কাছে জ্ঞান ও বিদ্যার প্রার্থনা করেন সনাতন ধর্মাবলম্বীরা। তারা আশীর্বাদে সৃজনশীল হয়ে উঠুক ধরণী, জ্ঞানের আলোয় দূর হোক সব অন্ধকার, এই প্রার্থনা ভক্তকুলের। মাঘ মাসের শুল্কপক্ষের পঞ্চমী তিথি। রাজহংসে চড়ে সহস্র আলোক ছটায় মর্তে অধিষ্ঠিত হন দেবী সরস্বতী। তারই আশীর্বাদে পূর্ণ হবে জ্ঞান, বিদ্যা আর সঙ্গীতের লহরী। দেবীর আবির্ভাব ঘিরে সকাল থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের মাঠে মহা আয়োজন। জগন্নাথ হল মাঠে এবারে স্থাপিত হয়েছে 76টি মণ্ডপ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের 74টি অনুষদের পক্ষ থেকে নানান সৃজনশীল চিন্তায় তৈরি হয়েছে এসব মণ্ডপ। দেবী বিনা পানির কাছে জ্ঞান, বিদ্যা আর সুরের কৃপা প্রার্থনা করেন শিক্ষার্থীরা। ঢাকা ইউনিভার্সিটির জগন্নাথ হলের পূজা নিয়ে সবার অনেক এক্সাইটমেন্ট থাকে, তো আমরাও প্রতি বছরই এই দিনটার জন্য খুবই অপেক্ষা করে থাকি। আমরা অনেক মজা করি, এতদিন ধরে আয়োজন করি, আর আজকে হচ্ছে সেই পূজা হয়। বরাবরই খুব ভালো লাগে, এবারের আয়োজনটা আরো বেশি আড়ম্বরপূর্ণ হয়েছে, সেজন্য আরো বেশি ভালো লাগছে। দেবীর কাছে আমাদের একটাই প্রার্থনা, আমাদের যেন দেবী সৎ বুদ্ধি দেন এবং জ্ঞান দান করেন। দেবীর পায়ে পুস্তক রেখে জ্ঞান লাভের প্রার্থনা করেন ভক্তরা। অনেক শিশুর হাতে খড়িও হয় এখানে। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, সরস্বতী পূজার দিন হাতে খড়ির মাহাত্ম্য অসীম। আসন্ন পরীক্ষায় ভালো ফলাফলের প্রার্থনাও ছিল শিক্ষার্থীদের আরাধনায়। সরস্বতী পূজার দিন যদি হাতে খড়ি দিয়ে সে একটা ছেলে বা একটা মেয়ে যদি তার শিক্ষা জীবন শুরু করে, সেক্ষেত্রে সে জীবনে অনেক সাকসেসফুল হবে। বোর্ড এক্সামগুলো সেগুলো ভালো হোক, আর অ্যাডমিশন টাইম তো জাস্ট অ্যাডমিশনে কোথাও ভালো জায়গায় চান্স হোক, এটাই প্রার্থনা আমার কাছে। সামনে আমি যে কয়েকটা এক্সাম দিব, সবগুলো যেন ভালো রেজাল্ট করতে পারি। মা বাবা যেসব চাওয়া রাখছেন আমাদের কাছে, ওগুলো যেন পূর্ণ হয়।
রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরেও মহা আড়ম্বরে পূজিত হন বাগদেবী। পুষ্প মাল্য নৈবেদ্যে মহাবিদ্যাকে তুষ্ট করার মন্ত্র জপ হয় এখানেও। দুপুরে পুষ্পাঞ্জলির মাধ্যমে শেষ হয় পূজাপাঠ। শুধু এই বসন্ত পঞ্চমীতেই নয়, বিনা হাতে শ্বেত শুভ্র মহাবিদ্যার ছায়াতলে সর্বদাই জ্ঞান প্রাপ্তির প্রার্থনা করেন ভক্তকুল। দেশের সর্ববৃহৎ সরস্বতী পূজা হয় জগন্নাথ হলের এই মাঠে। একই সঙ্গে অর্ধ শতাধিক মণ্ডপে মন্ত্রোচ্চারণের মাধ্যমে তৈরি হয় এক অলৌকিক আবহ, আর সে আবহে দ্রবীভূত হয় মনের সব অন্ধকার। তাই তো বসন্ত পঞ্চমীর এই সকালে ভক্তকুল উপস্থিত হয়েছেন এখানে, বিদ্যা বুদ্ধির সমস্ত জ্ঞান প্রাপ্তির আরাধনা করছেন দেবী সরস্বতীকে। সুমাইয়া ঐশী, যমুনা নিউজ, ঢাকা। দর্শক, এই ছিল যমুনা নিউজে। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ।